বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্নাতক পাস কোর্সের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, যেটা সকলের জন্য আবশ্যিক একটা বিষয়, সেটার উপরে প্রথম অধ্যায়ের দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, এটা নিয়ে কথা বলছি। আমরা জানি ইতিহাস এমন একটি বিষয় যে বিষয়টি পড়া, জানা, বোঝা সমাজে, রাষ্ট্রে বসবাসকারী একজন মানুষ হিসেবে আমাদের অত্যাবশ্যকীয় একটি ব্যাপার। মূলত বলা হয়ে থাকে হিস্ট্রি ইজ দ্য মিরর অফ লাইফ। ইতিহাস হচ্ছে জীবনের দর্পণ বা আয়না। ইতিহাসের প্রধান দিক মূলত মানুষ, তার সমাজ ও সংস্কৃতি। মানুষের কর্মকাণ্ডের প্রধান নির্ধারক তার ভৌগোলিক অবস্থান ও পরিবেশ। সেদিক থেকে ইতিহাসকে জানা, বোঝা আমাদের একেবারে প্রধানত একটি মৌলিক দায়িত্ব। আর বাংলার ইতিহাস জানার জন্য এদেশের ভৌগোলিক পরিচয় জানা অত্যন্ত জরুরি একটা ব্যাপার। আর তোমরা যেহেতু স্নাতক পর্যায়ের শিক্ষার্থী, তোমরা অনেক বড় হয়েছ, এজন্য এই বিষয়গুলো একটু ডিটেলস জানা দরকার। কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অনলাইন ক্লাসগুলো 30 মিনিটের বেশি করলে পরে আপলোড করতে সমস্যা হয়। এই জন্য যদি এই প্রথম অধ্যায়টা আলোচনা করতে আমাদের 30 মিনিটের বেশি লেগে যায় বিস্তারিত আলোচনার স্বার্থে, তাহলে আমরা এটাকে 2 ভাগ করব। আর যদি যতটুকু পারা সম্ভব আর কি, সেটুকু আমরা আলোচনা করছি। তো বাংলার এই ইতিহাসটা জানার জন্য বাংলার ভৌগোলিক অবস্থা সীমাটা প্রথমে আমাদের জানা দরকার। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে ভারত উপমহাদেশের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি থেকে 92 ডিগ্রি 4 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বাংলাদেশের বিস্তৃতি। এই বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এই যে সীমানা পরিবেষ্টিত বাংলাদেশ, এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এর মধ্যে নদী অঞ্চল হচ্ছে 9,380 বর্গ কিলোমিটার, বনাঞ্চলের পরিমাণ হচ্ছে 22,584 বর্গ কিলোমিটার। ভূভাগের আয়তন, যেখানে আমরা বসবাস করছি, শিল্প কলকারখানা গড়ে উঠছে, সমতল ভূমি, এর আয়তন হচ্ছে 1,15,600 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে 4,712 কিলোমিটার। এই যে বাংলাদেশের চিত্রটা আমরা দেখলাম, এই বাংলাদেশ নামকরণটাও কিন্তু কোনো একটা সময়, নির্দিষ্ট একটা সময়েই বাংলাদেশের নামকরণ হয়ে গিয়েছে, এটা বলা ঠিক হবে না। এই বাংলা নামের উৎপত্তি নিয়েও আমাদের কিন্তু চমকপ্রদ বেশি ইতিহাস রয়েছে। ইতিহাসের ছাত্র হিসাবে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। কোনো কোনো ঐতিহাসিকের মতে অতীতে আমাদের এই অঞ্চলে, যেখানে আমরা বসবাস করছি বাংলায়, এই অঞ্চলে বিশেষ করে ভগীরথী নদীর তীরে বং নামে জনগোষ্ঠী বসবাস করত। তাদের নামানুসারে এই ভূখণ্ডের নামকরণ করা হয় বঙ্গ। এই যে বঙ্গ আমরা বলছি, এই বঙ্গে খ্রিস্টপূর্ব 5 শতকে রচিত ঐতিহ্য আরণ্যক গ্রন্থে প্রথম এই বঙ্গ নামটির উল্লেখ আমরা ইতিহাসে দেখতে পাই। বিখ্যাত একজন ঐতিহাসিক আবুল ফজল, সম্রাট আকবরের সভাকবি যিনি ছিলেন, তার বিখ্যাত গ্রন্থ আইনি আকবরী, এই গ্রন্থে বাংলা নামের ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, বাংলার আদি নাম ছিল বঙ্গ। প্রাচীনকালে এখানকার রাজারা 10 গজ উঁচু এবং 20 গজ বিস্তৃত বড় আল নির্মাণ করতেন। এ থেকে বাঙ্গাল
বঙ্গ যুগ আল বা বাঙালা এই নামটির উৎপত্তি হয়। এই ব্যাখ্যাটা অনেক ঐতিহাসিকই এই ব্যাখ্যাটাকে অস্বীকার করেন। যেমন ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন, বঙ্গাল দেশের নাম থেকেই বাংলা নামের উৎপত্তি হয়েছে। এই যে বিতর্কিত ব্যাপারগুলো এক একজন ঐতিহাসিক এক এক রকমভাবে ব্যাখ্যা করেছেন, এ থেকে একটা বিষয় প্রতীয়মান হয় যে খুব সহসাই এই বাংলা নামটির উৎপত্তি হয় নাই। আমরা যদি একটা স্লাইড দেখি তাহলে দেখব যে তোমরা পর্দায় দেখতে পাচ্ছ বাংলা নামের উৎপত্তির যে সিকোয়েন্সটা, বঙ্গ উপজাতি, বঙ্গ প্রাচীন জনপদ, বাঙালা, বঙ্গযুগাল, আবুল ফজলের যে ব্যাখ্যা একটু আগে যেটা আমি করলাম, সুবাই বাংলা, মুঘল আমল, বেঙ্গালা পর্তুগিজদের দেওয়া নাম, পর্তুগিজরা ভারতবর্ষে যখন আসে তারা এই নামটা দিয়েছিল। বেঙ্গলি ইংরেজ আমলে দেয়া নাম। পূর্ববঙ্গ 1947 সাল, পূর্ব পাকিস্তান 1955 সাল এবং 1971 সালে আমাদের অর্জিত বাংলাদেশ। এই যে সিকোয়েন্সটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এই বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও ভূতাত্ত্বিক গঠন যদি আমরা দেখি তাহলে দেখব বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম একটা বদ্বীপ। ভূপ্রকৃতিকে আমরা মূলত 3টি বৈশিষ্ট্যে ভাগ করতে পারি। এই 3টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহের মধ্যে রয়েছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেটের মৌলভীবাজার ও হবিগঞ্জের পাহাড়ি এলাকাগুলো। এই অঞ্চলগুলো নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহের যে অঞ্চল এটা গঠিত হয়। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। এই প্লাইস্টোসিন কালের সোপানসমূহের মধ্যে আমরা দেখি 7 লক্ষ থেকে 25 লক্ষ বছর পূর্বে প্লাইস্টোসিন কালের বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বর ভূমির সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়। এগুলোর মধ্যে রয়েছে বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড়, লালমাই পাহাড় ইত্যাদি। এবং এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের আরেকটা দিক হচ্ছে সাম্প্রতিক কালে প্লাবনভূমি। উপরে উল্লেখিত 2 অঞ্চল ছাড়া বাকি সমগ্র নদী বিধৌত বিস্তীর্ণ যে ভূমি এই অঞ্চলের অন্তর্গত। সমগ্র অঞ্চলের রূপ, বৈশিষ্ট্য এবং গঠন একরকম নয়। যেমন কুমিল্লা সমভূমি, সিলেট অববাহিকা, পাদদেশীয় পলল সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা প্লাবন সমভূমি, বদ্বীপ অঞ্চলীয় সমভূমি, চট্টগ্রামের উপকূলীয় সমভূমি ইত্যাদি। তো এই যে তোমরা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, ভূতাত্ত্বিক গঠনের দিক থেকে 3টি ভাগ, এই 3টি ভাগে কোন কোন অঞ্চল পড়ে এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করতে হবে। খেয়াল করলে তোমরা এখান থেকে ছোট ছোট যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই বিষয়গুলোর উত্তর তোমরা করতে পারবে। বাংলার নদ নদী আমাদের জীবন চলার পথে, আমাদের এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। প্রধান প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, করতোয়া, তিস্তা সহ ছোটোখাটো অনেক শাখা নদী, উপনদী আমাদের দেশে বিস্তৃত রয়েছে। এবং এই নদীগুলো উৎপত্তি হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে প্রবেশ করে আমাদেরকে একদিকে যেমন ঝড় জঞ্চা, জলোচ্ছ্বাস থেকে শুরু করে নানান রকম বিপর্যয়ে ফেলেছে, ঠিক তেমনি এই নদীগুলো যখন প্রবাহিত হয় তখন তারা যে পলি নিয়ে আসে সেই পলি থেকে আমাদের জমিগুলো উর্বর হয়। এবং এই উর্বর জমিগুলো আমাদের কৃষকদের জীবন ধারণের জন্য যে শস্যগুলো, সেই শস্যগুলো উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু তাই না, কৃষিক্ষেত্রে নয়, আমাদের নদীগুলো কেন্দ্রিক কিন্তু আমাদের বিভিন্ন সভ্যতা তৈরি হয়েছে। আমরা প্রাচীন ইতিহাস ঘাটলে দেখি যে এই নদী কেন্দ্রিক সভ্যতা শুধু বাংলাদেশ, ভারতবর্ষই নয়, সারা পৃথিবীব্যাপী
নদীকে কেন্দ্র করে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে। নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। আমাদের এই গাজীপুর অঞ্চলে যদি দেখি, আমাদের একসময় গাজীপুর অঞ্চলে সবচেয়ে বড় বাজার ছিল বর্মি বাজার। এই বর্মি বাজার গড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল শীতলক্ষ্যা নদী। আমাদের নারায়ণগঞ্জকে দেশের ডান্ডি বলা হয়, কারণ এই নারায়ণগঞ্জের এই নদীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহর, বুড়িগঙ্গাকে কেন্দ্র করে হইল ঢাকা শহর, কেরানীগঞ্জ সহ। এই যে নদীকেন্দ্রিক সভ্যতা, এই নদীকেন্দ্রিক সভ্যতাও কিন্তু আমাদের ভূপ্রকৃতির অন্যতম একটি বৈশিষ্ট্য। আমরা এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, বাংলার নদ নদী পরিবেষ্টিত বাংলার মানুষ, এই বাংলার মানুষের যে জলবায়ু, আমাদের দেশের যে জলবায়ু, এই জলবায়ুকে মূলত তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ ও সমভাবাপন্ন জলবায়ু এবং ষড়ঋতুর দেশ। তো এই যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রভাবে আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টিপাতের ফলে আমাদের একদিকে যেমন খাদ্য শস্য উৎপাদনে সহজ হয়, ঠিক অপরদিকে আমাদের চরিত্র গঠনেও এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রভাব আমরা খেয়াল করতে পারি। এবং এই নাতিশীতোষ্ণ সমভাবাপন্ন জলবায়ুর প্রভাবে এটাও আমাদের চরিত্রের উপর যথেষ্ট প্রভাব ফেলে, কারণ আমরা যথেষ্ট অতিথিপরায়ণ হয়ে উঠেছি আমাদের এই নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণেই। আমরা ষড়ঋতুর দেশ হিসাবে পরিচিত হলেও সাম্প্রতিককালে অপরিকল্পিত নগরায়নের ফলে আমাদের এই ষড়ঋতুর দেশ আজ কিন্তু তিনটি ঋতুর উপস্থিতি আমরা লক্ষ্য করি। তিনটি ঋতুর মধ্যে রয়েছে, তোমরা স্লাইডে দেখবে, শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত এবং বর্ষাকাল জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত। এই ষড়ঋতুর দেশ আজকে তিনটি ঋতুতে এসে পরিণত হয়েছে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে এই ঋতুর পরিবর্তনও কিন্তু উল্লেখযোগ্য একটা ব্যাপার, কারণ মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে বলেই কিন্তু আজকে বর্ষাকালে বর্ষা হয় না এবং গরমের দিন অত্যধিক গরম থাকে এবং পৃথিবী উষ্ণ বায়ুমণ্ডলের দিকে ধীরে ধীরে ধাবিত হয়। পৃথিবীর জলবায়ুর সাথে বাংলাদেশের জলবায়ুর সম্পর্কও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা যদি বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোর দিকে একটু তাকাই তাহলে দেখব যে বাংলার এই ভৌগোলিক বৈশিষ্ট্য, স্লাইডে তোমরা দেখবে যে এখানে এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই যে ব্যাপারটা নিয়ে আমাদের কথা বলা দরকার সেটা হচ্ছে আমাদের অবস্থানগত যে ব্যাপারটা রয়েছে, যে আমরা কোথায় অবস্থান করছি। বাংলাদেশের অবস্থানটা একটু আগে আমরা কথা বলেছি যে তিন দিকে আমাদের ভারত পরিবেষ্টিত এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, এবং বাংলাদেশ ভারতের সর্বদক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। স্বাভাবিকভাবে ভারতের অন্যান্য অঞ্চল থেকে দূরবর্তী অঞ্চলে হওয়ায় বাংলায় ভারতীয় প্রভাব সীমিত আকারে হলেও লক্ষ্য করা যায়। তোমরা স্লাইডে এই বিষয়গুলো দেখছ। অবস্থানগত, প্রাকৃতিকভাবে সীমা নির্ধারিত। প্রাকৃতিকভাবে সীমা নির্ধারিত ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু একটা প্রাকৃতিক বেষ্টনী দ্বারা আবদ্ধ। উত্তর, পূর্ব, পশ্চিম এই তিন দিকে পাহাড়, উচ্চভূমি, নদী ও গহীন অরণ্য দ্বারা বেষ্টিত, আর দক্ষিণে বিশাল সমুদ্র। তো এই যে প্রাকৃতিক যে পরিসীমাটা, প্রাকৃতিক সীমাটা, এই প্রাকৃতিক সীমাটার কারণে আমাদের যেমন একদিকে উপকার হয়েছে, প্রাচীনকাল থেকে আমরা খেয়াল করছি যে বিভিন্ন বৈদেশিক আক্রমণকারীরা এই প্রাকৃতিক সীমানার কারণে আমার দেশে খুব সহজেই আক্রমণ করার দুঃসাহস প্রদর্শন করতে পারতো না। আমরা যদি একেবারে উদাহরণ হিসেবে বলি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলাদেশ আক্রমণ করে, তখনকার সময়ে এই গহীন অরণ্য ভেদ করে আমাদের দেশে প্রবেশ করা তার জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল, যার কারণে তিনি
অশ্বারোহীর ছদ্মবেশ ধারণ করে কিন্তু বাংলাদেশ জয় করতে এসেছিলেন। আমরা মৌসুমী জলবায়ুর অন্তর্গত একটা দেশ, যেটা পূর্বে আলোচনা করেছি। আমাদের দেশ নদীমাতৃক দেশ। বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা ব্যাঙের ছাতার মতো নদীর জলের মতো ছড়িয়ে আছে আমাদের দেশে বিভিন্ন নদ নদী, উপনদী, শাখা নদী। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমরা। আমাদের এই যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো, এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোর প্রভাব কিন্তু আমাদের জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে আমাদের খাদ্যাভ্যাস ভূপ্রাকৃতির প্রভাবের উপর নির্ভরশীল। কারণ পৃথিবীর বহু দেশ রয়েছে যেখানে প্রধান খাদ্য ভাত না, অথচ বাংলাদেশের প্রধান খাদ্য ভাত। এখানে খাদ্যের প্রাপ্যতা, ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ু এগুলোর উপর নির্ভর করে মানুষের খাদ্যাভ্যাসেও পরিবর্তন ঘটে। পরিধেয় বস্ত্র, আমাদের প্রধান পরিধেয় বস্ত্র লুঙ্গি, গামছা, খালি গায়ে থাকা। এই যে আমাদের ঐতিহ্য, এই যে আমাদের ট্রেডিশন, এই ট্রেডিশনগুলো কিন্তু আর্থসামাজিক জীবনে ভূপ্রকৃতির প্রভাবের কারণেই হয়ে থাকে। আমাদের বসতবাড়ির ধরন এখন যেভাবে হাই রাইজ বিল্ডিং হচ্ছে, পাকা বাড়িঘর হচ্ছে, সেমি পাকা টিন শেড বাড়িঘর হচ্ছে, এরকমটা আমাদের ছিল না। আমাদের প্রাকৃতিক যে প্রয়োজনীয় উপকরণগুলো ছিল, বাঁশ, কাঠ, ছন, ইট, পাথর, এইসব উপকরণের প্রাপ্যতা, ব্যবহার, এগুলোর দ্বারা আমাদের বসতবাড়ির ধরনটাও কিন্তু প্রভাবিত হয়। উদাহরণ হিসাবে যদি আমরা বলি, বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ চৌচালা ছাদ রীতির প্রচলন দেখা যায়। সুন্দরবনে প্রচুর গোলপাতা পাওয়া যায় বলে সুন্দরবন সংলগ্ন দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ ঘরবাড়িতে গোলপাতার ব্যবহার করে। এখন সুন্দরবনের মানুষকে ইচ্ছা করলেই কিন্তু হাই রাইজ বিল্ডিংয়ে বসবাস করার সুযোগ করে দেওয়া যাবে না। দীর্ঘদিনের প্রচলিত অভ্যাস, ভূপ্রকৃতির যে প্রভাব, এই প্রভাবের কারণে এগুলো আমরা খেয়াল করি। মানসিক ও চারিত্রিক গঠন, মানুষের পাহাড়ি অঞ্চলের মানুষের চারিত্রিক গঠন, তাদের চালচলন, ব্যবহার, কথাবার্তা, কষ্ট সহিষ্ণু যে মনোভাব তাদের তৈরি হয়েছে, আমাদের সমভূমি গাজীপুর অঞ্চল তথা নরসিংদী, এই অঞ্চলের মানুষের চারিত্রিক গঠন, আচার আচরণ কিন্তু সেরকম না। সামাজিক ও পারিবারিক জীবন, এই সামাজিক ও পারিবারিক জীবনেও আমরা ভূপ্রাকৃতির প্রভাব খেয়াল করি। কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে যাওয়া সত্ত্বেও মৌসুমী বায়ু বাংলাকে দিয়েছে নাতিশীতোষ্ণ জলবায়ু। এই জলবায়ু প্রকৃতিগতভাবে বাংলাদেশের মানুষকে করেছে শান্ত, অমায়িক এবং অলসপ্রিয়। এগুলো হচ্ছে আমাদের ভূপ্রকৃতির প্রভাব। সংগ্রামী জীবনও গড়ে উঠেছে। একদিকে যেমন আমরা শান্ত, সহজ, সরল, অন্যদিকে প্রকৃতির সাথে যুদ্ধ করে বন্যা, ঝড়, ঝঞ্ঝা, নদী ভাঙাগড়ার সাথে লড়াই করে দেশের মানুষকে দীর্ঘকাল বেঁচে থাকতে হয়েছে। এখনও উপকূলীয় অঞ্চলের মানুষ এই বন্যার সময় যখন সব ঘরবাড়ি তলিয়ে যায়, তখনও কিন্তু তারা প্রকৃতির সাথে লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে টিকে থাকে। নৌ প্রধান সংস্কৃতি আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে একটা সময় ছিল যখন নদী কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে এবং এই নদীর উৎপত্তি, ভাঙাগড়া, নৌবাণিজ্য ইত্যাদি বাঙালির মানসিকতায় মারাত্মক রকম প্রভাব ফেলেছে। এখানে এই নদীকে কেন্দ্র করে ইতিহাস, কবিতা, সাহিত্য, উপন্যাস এগুলো রচিত হয়েছে। একুল ভাঙো উকুল গড়ো, এই তো নদীর খেলা, সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। এই যে রচনা, এই রচনাগুলো আমাদের নদী কেন্দ্রিক সভ্যতারই ফসল। আমাদের হস্তশিল্প, কাঁচামালের সহজলভ্যতা, উপযুক্ত আবহাওয়ার কারণে আমাদের হস্তশিল্পও কিন্তু পৃথিবীকে তাক লাগানোর মতো হস্তশিল্প আমাদের ছিল। উল্লেখ করার মতো ব্যাপার হচ্ছে মসলিন, বাংলার মসলিন, ইরান, ইরাক সহ পৃথিবীর এহেন বিলাসী মানুষ নাই যারা বাংলার মসলিনের প্রশংসা করেনি। আমাদের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নগরায়ন। ধীরে ধীরে আমরা নগরায়নের দিকে ধাবিত হচ্ছি। আমাদের কৃষিক্ষেত্রের প্রভাব রয়েছে, শিল্পক্ষেত্রে প্রভাব রয়েছে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব রয়েছে, বহির্বিশ্বের সাথে যোগাযোগে আমাদের এই ভৌগোলিক অবস্থানের প্রভাব রয়েছে, রাজনৈতিক প্রভাব এবং ধর্মীয় প্রভাব।
ধর্মীয় প্রভাবটা একটু আলোচনার দাবি রাখে। ধর্মীয় ক্ষেত্রে বাংলার নিজস্ব কিছু স্বকীয়তা রয়েছে। হিন্দুদের দেবতার ক্ষেত্রে উত্তর ভারতে পুরুষ দেবতার প্রাধান্য থাকলেও বাংলায় নারী দেবতার যেমন দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, শ্যামা, বসুমতী ইত্যাদি প্রাধান্য লক্ষ্য করা গেছে। মুসলমান আসার পরেও মুসলমান শাসকরা যখন বাংলা শাসন করত তখনও কিন্তু এই মিলাদ মাহফিল বা বাতি জ্বালিয়ে শবে বরাত পালন, এদেশীয় ঐতিহ্য এগুলো থেকে মুসলমানরা গ্রহণ করেছে। আমরা বাংলার ভৌগোলিক অবস্থান এভাবে যদি আমরা দেখি, তারপরে যে বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলার আর্থসামাজিক জীবনের উপর ভূপ্রকৃতির প্রভাবটা কীরকম। এই বিষয়টা আমরা একটু কথা বললাম যে আমাদের এই যে হস্তশিল্প, ধর্মীয় প্রভাব, রাজনৈতিক প্রভাব, বহির্বিশ্বের সাথে যোগাযোগ, এই বিষয়গুলো তোমরা টেক্সট বইটা যদি তোমরা ফলো করো তাহলে বিস্তারিত এখানে আলোচনা আছে। অল্প সময়ে এই আলোচনাগুলো ডিটেলসে যাওয়া সম্ভব নয়। যে পর্যায়ে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস বোধহয় আমাদের আলোচনা করা দরকার, সেটা হচ্ছে এই প্রাচীন বাংলায় যে জনপদ গড়ে উঠেছিল সেই ৪র্থ শতক হতে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, পাল, সেন প্রভৃতি আমলের উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলার জনপদগুলোর নাম আমরা দেখতে পাই। এসব জনপদগুলো ঠিক কোথায় এবং এর সীমানাটাই বা কতটুকু ছিল তা নিশ্চিত করে ঐতিহাসিকরা কিন্তু বলতে পারেননি। কতখানি জায়গা জুড়ে ছিল তাও কিন্তু স্পেসিফিকলি এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা সম্ভব হয় নাই। তবে প্রাচীনকালের বিভিন্ন ঐতিহাসিক উপাদান থেকে তাদের অবস্থান সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। জনপদের বর্তমান অবস্থান নিম্নে আমরা উপস্থাপনের চেষ্টা করছি। তোমরা স্লাইডে ব্যাপারটা বিস্তারিত দেখতে পারবে এবং চর্চাও যদি করো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। যে জনপদগুলো ছিল এর মধ্যে ছিল 15: বরেন্দ্র, বঙ্গ, সমতট, গৌড়, রাঢ়, হরিকেল, বাকেরগঞ্জ, তাম্রলিপ্তি, বিক্রমপুর, চন্দ্রদ্বীপ, কামরূপ, সূক্ষ্ম, সপ্তগাঁও এবং আরাকান। এখানে তোমাদের স্লাইডে ডান পাশে বিস্তারিত বলা আছে 15 নগরী, মূলত বৃহত্তর বগুড়া, যেটা মহাস্থানগড় আমরা শিক্ষা সফরে যাই, যেখানে রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলার কিছু অংশ, বরেন্দ্র রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, বঙ্গ যেটা বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল, সমতট বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল, গৌড়, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ, রাঢ় পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ, হরিকেল সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল, বাকেরগঞ্জ বরিশাল জেলার কিছু অংশ, খুলনা ও বাখেরঘাট অঞ্চল, তাম্রলিপ্তি হচ্ছে মেদিনীপুর জেলা, বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলা সহ এর পার্শ্ববর্তী অঞ্চল, চন্দ্রদ্বীপ বরিশাল জেলা, কামরূপ, রংপুর, জলপাইগুড়ি আসামের কামরূপ জেলা, সূক্ষ্ম গঙ্গা ভগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ নিয়ে সূক্ষ্ম অঞ্চল গঠিত ছিল, সপ্তগাঁও খুলনা সহ সমুদ্র তীরবর্তী অঞ্চল, এবং আরাকান কক্সবাজার কর্ণফুলী নদীর দক্ষিণাংশ ও মায়ানমারের কিছু অংশ। এই যে প্রাচীন জনপদগুলোর অবস্থান, এই অবস্থানগুলোতে তোমরা একটু চোখ বোলালে দেখবে যে কিছু কিছু অঞ্চল বর্তমান নামকরণে করা হয়েছে এবং কিছু কিছু অঞ্চল পুরাতন নামেই এখনো পর্যন্ত আছে। এই বিষয়টা তোমরা স্লাইডে দেখবে এবং টেক্সট বইয়ে দেখলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা আমাদের টপিক্সের আরেকটা গুরুত্বপূর্ণ দিক, আমাদের এই বাংলার জনমানুষের নৃতাত্ত্বিক গঠনটা কীরকম ছিল। খুব সংক্ষেপে যদি বলি তাহলে এই বাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে শঙ্কর জাতির মানুষ হিসেবে আখ্যায়িত করা যায়। শঙ্কর শব্দের অর্থ হচ্ছে মিশ্র, অর্থাৎ আমরা যারা বাংলাদেশে বসবাস করছি আমাদের পূর্বপুরুষ বিভিন্ন জাতি গোষ্ঠী দেশ থেকে আসা মানুষ, তাদের বংশধর আমরা। ঐতিহাসিক এবং নৃতাত্ত্বিক যারা তারা গবেষণা করে দেখেছেন যে আমাদের পূর্বপুরুষরা এই অঞ্চলে সম্পদের মোহে মূলত আসতো। এখানে তারা দৈহিক সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে যে জাতি গোষ্ঠীর জন্ম এখানে দিয়ে গিয়েছিল, সেই জাতি গোষ্ঠী আজকে আমরা। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দেশ থেকে আসা পূর্বপুরুষ না। যেমন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, চীন, ইন্দোনেশিয়া,
বিভিন্ন নিগ্রো জাতিগোষ্ঠী, পরবর্তী সময় এটা আমরা আলোচনা করব যে তাদের চেহারা, বর্ণ, কথা বলা, তাদের আচার আচরণ, তাদের কৃষ্টি সভ্যতা এগুলো একরকম, কিন্তু আমাদের চেহারার মধ্যে ভিন্নতার ছাপ আমরা দেখতে পাই। এটার বড় কারণ হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন জায়গা থেকে আসা পূর্বপুরুষ। এ কারণেই নৃতাত্ত্বিকরা আমাদেরকে শঙ্কর জাতির লোক হিসাবে উল্লেখ করেছেন। বিখ্যাত নৃবিজ্ঞানী রমা প্রসাদ চন্দ্রের মতে পামির ও টাকলা মাকান অঞ্চলে হোমো আলপাইন জনগোষ্ঠীর লোকেরা বাংলার আদিপুরুষ। এটা ওনার নিজস্ব একটা মতামত। বিরজা শঙ্কর গুহের মতে, উনিও একজন বিখ্যাত নৃবিজ্ঞানী, বিরজা শঙ্কর গুহ, তিনি বলেন বাংলার আদিপুরুষরা পারস্য ও বেলুচিস্তান থেকে এসেছিল। রিজলির মতে বাঙালির আদিপুরুষ কোনো একটি জাতি নয়, প্রাচীনকাল থেকে নানা রক্তধারা, জনগোষ্ঠীর মিলন মিশ্রণে গড়ে উঠেছে বাঙালির জাতি। এই রিজলি নৃবিজ্ঞানী ওনার মতামতটাকেই অধিকাংশ নৃবিজ্ঞানী এবং ঐতিহাসিকরা সাপোর্ট করেছেন। তাদের বক্তব্যটা হচ্ছে যে প্রাচীনকাল থেকে নানা রক্তধারা, জনগোষ্ঠীর মিলন মিশ্রণে গড়ে উঠেছে আমাদের এই বাঙালি জাতি। তার মানেটা হচ্ছে যে আমরা শঙ্কর জাতির লোক। এটা আমরা প্রমাণিত সত্য হিসাবে ধরে নিতে পারি। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সমগ্র মানবজাতিকে নিম্নোক্ত কয়েকটা ভাগে ভাগ করা যায়। সমগ্র মানবজাতির ব্যাপারটা আসছে এখানে এ কারণে যে আমাদের বাংলাদেশের প্রাচীন জাতিগোষ্ঠীকে যদি আমরা বুঝতে চাই, তাহলে সমগ্র বিশ্বের মানবজাতির বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানা দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন ধারায় বর্তমানে আছি। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে হচ্ছে ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রো, অস্ট্রেলীয়। এই যে চারটা ধারা, ককেশীয় অঞ্চলে যারা বসবাস করে, যেমন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদেরকে ককেশীয় জাতিগোষ্ঠী বলা যায়। মঙ্গোলীয় উত্তর পূর্ব এশিয়া, জাপান, কোরিয়া, চীন এসব অঞ্চল। নিগ্রো সাহারা মরুভূমি, সমগ্র আফ্রিকা, এদের বসবাস। এবং অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভারতের কিছু অংশ, এই অঞ্চলে এদের বসবাস। তাহলে এই আলোচনাটা আমি এখানে আনলাম এ কারণে যে আমরা যে শঙ্কর জাতির লোক, এটা বোঝার সুবিধার জন্য। কারণ আমাদের দেশে নিগ্রোদের চেহারার মতো লোকের সংখ্যা একেবারে কম না, হাতে গোনা কয়েকজন না, বেশ। আবার সাদা চামড়ার লোকের সংখ্যাও কিন্তু আমাদের দেশে রয়েছে। তার মানে আমরা ধরেই নিচ্ছি যে আমরা মূলত বাঙালি একটি শঙ্কর জাতির লোক। আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছে এবং তারা এখানে যে বংশ বিস্তার করে গেছে, সেই বংশেরই ধারাবাহিকতা আমরা রক্ষা করছি মাত্র। এই পর্যায়ে আমাদের আলোচনার আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়। বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় যদি আমরা দেখি, তাহলে দেখব, তোমরা স্লাইডের দিকে যদি একটু খেয়াল করো, দেখবে এখানে প্রথমে যে বিষয়টা আমি আলোচনা করলাম, বাঙালি একটি শঙ্কর জাতির লোক। বাঙালি নৃতাত্ত্বিক পরিচয়, বাঙালি জাতির উৎপত্তি আর্য জনগোষ্ঠী, অনার্য জনগোষ্ঠী, আর্য পরবর্তী জনগোষ্ঠী, আধুনিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, আলপাইন, নর্ডিক, হাবশি, আফগান এবং মুঘল, তুর্কি, আফগান, এরাও কিন্তু আমাদের পূর্বপুরুষেরই অংশ। এই বিষয়টা তোমরা যদি তোমাদের টেক্সট বই দেখো, টেক্সট বইয়ে তোমরা এইটার বিস্তারিত বিবরণ বইয়ে রয়েছে, এগুলো ভালো করে পড়বে। তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা যাতে উত্তর করতে পারো। এই পর্যায়ে আমরা আলোচনা করব যে এই যে বাংলা ভাষাভাষী মানুষ, আমরা যে ভাষাটায় কথা বলি, এই বাংলা ভাষাটার উদ্ভব এবং বিকাশও কিন্তু একদিনে হয় নাই। খুব সংক্ষেপে যদি আমি একটু আলোচনা করি, যে পৃথিবীতে প্রায় ৮,০০০-এর মতো ভাষা রয়েছে। গ্লোবাল ল্যাঙ্গুয়েজ র্যাঙ্ক অফ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজেস অনুসারে মাতৃভাষার বিবেচনায় বাংলার স্থান পৃথিবীতে চতুর্থ। অর্থাৎ এই যে ৮,০০০-এর মতো ভাষা, এই ৮,০০০ ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষা চতুর্থ স্থানে অবস্থান করছে। আমাদের ভাষাটা কিন্তু কম সমৃদ্ধ না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার ভাষার মধ্যে বিদেশি ভাষার সংমিশ্রণ কিন্তু প্রচুর রয়েছে। আমি উদাহরণ হিসাবে যদি আমি বলি যে চেয়ার শব্দটা, আমি যে চেয়ারে বসে কথা বলছি, তোমরা যে চেয়ার ব্যবহার করো, চেয়ারে বসো, এই চেয়ার শব্দটা আমরা চেয়ার হিসাবেই চিনি, জানি, বুঝি, কিন্তু এটার বাংলা প্রতিশব্দ হচ্ছে
কেদারা। এখন কেদারা বললে অনেক মানুষই হয়তো এটাকে চিনবে না। কিংবা যদি তুমি ধরো ট্রেন, ট্রেন শব্দটার বাংলা কি এটা বলা বড় মুশকিল। অর্থাৎ ইংরেজি ভাষা থেকে সরাসরি এটা বাংলা ভাষায় চলে এসেছে। কবি সাহিত্যিক, বিভিন্ন ভাষাবিজ্ঞানী তারা দীর্ঘ সময় ধরে চর্চা করে, গবেষণা করে, বিশ্লেষণ করে এই যে ভাষার উন্নয়ন ঘটিয়েছেন, এটার জন্য তারা কৃতিত্বের দাবিদার। ভাষা একদিনে আজকের এই ভাষা আমাদের মাঝে চলে আসেনি। আমরা ইচ্ছা করলেই যে একদিনে পরিপূর্ণ একটা ভাষার জন্ম দিয়ে ফেলবো, এটা কিন্তু না। তোমরা যদি এই স্লাইডটা লক্ষ্য করো তাহলে দেখবে যে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশে কত সময়ের ব্যবধানে আজকে একেবারে নিচের দিকে যদি তোমরা আসো, এই যে বাংলা, এই বাংলায় আমরা এসেছি কতগুলো সিকোয়েন্স পার হয়ে, কত হাজার বছরের ব্যবধানে আজকের বাংলা ভাষা আমাদের পরিপূর্ণতা পেয়েছে। মূলত ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে আমাদের আজকের বাংলা ভাষা। ভারতীয় লিপিমালা পরবর্তী ছকে তোমরা দেখবে যে ভারতীয় লিপিমালাটাও কিভাবে এসেছে। ভারতীয় লিপিমালা ব্রাহ্মলিপি, ভারতীয় লিপি, সারদা লিপি, নাগর লিপি, বাংলা লিপি, খরষ্টি লিপি, এই লিপির ক্রমান্বয় ধারাবাহিক যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের ভিতর থেকে আজকের আমাদের এই বাংলা ভাষা। কারণ আমরা ভাষার সংখ্যায় কী দেখি যে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য পরিপূর্ণভাবে যা ব্যক্ত করে সেটাই হচ্ছে ভাষা। আমরা ইতিহাস ঘাটলে দেখি যে এইগুলো দীর্ঘ সময়ের ব্যবধানে, একটা সময় তো মানুষের মুখে ভাষা ছিল না, মানুষ আকার ইঙ্গিতের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করত। তখনও কিন্তু মানুষ সমাজে তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু এখন যখন আমরা পরিপূর্ণ ভাষা পাচ্ছি, সেই ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারছি, এই ভাষাটার ইতিহাসটা আমাদের জানা দরকার। যে এটা আমি স্লাইডে তোমাদেরকে দেখালাম যে এইভাবে দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আজকের এই পরিপূর্ণ ভাষা আমাদের। বাংলা ভাষা বিবর্তনের 3টা স্তর আমরা মূলত এখানে দেখতে পাই, যেটা হচ্ছে প্রাচীন যুগ 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং আধুনিক যুগ 1801 থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত। এই যে ভাষার বিবর্তন, এই ভাষার বিবর্তনের মাধ্যমে আজকে আমরা পরিপূর্ণ একটা ভাষার মাধ্যমে কথা বলতে পারছি। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে সাংস্কৃতিক সমন্বয়বাদিতা এবং ধর্মীয় সহনশীলতা, যেটা আমাদের বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ম্যাকাইবার একজন বিখ্যাত দার্শনিক, তার মতে কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি। আমাদের চালচলন, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, এগুলোই হচ্ছে আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি কিন্তু মানুষ তার প্রয়োজনে ক্রমাগত পরিবর্তনশীল একটি প্রক্রিয়া। একটা সময় তুমি মধ্যযুগের সিনেমা যদি তুমি দেখো তাহলে দেখবে যে ওইখানে নায়ক নায়িকারা যেসব ড্রেস পরতো, আজকালকার নায়ক নায়িকারা সেই ড্রেস পরছে না। একটা সময় প্যান্টের নিচের হাইট যেরকম ছিল, এখনকার নিচের হাইট কিন্তু সেরকম না। নায়করা যে বেল্ট পরতো, এখন সেই রকম বেল্ট পরে নায়করা ছবি করছে না। এই যে পরিবর্তন, এই পরিবর্তন হচ্ছে সংস্কৃতির পরিবর্তন। এই সংস্কৃতির পরিবর্তন বিভিন্ন সময় হয়ে আসছে, ভবিষ্যতে হবে। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। বলা হয় কালচার ইজ দ্য মিরর অফ আওয়ার সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতা হলো একটা মঞ্চ, আর এই মঞ্চে যা উপস্থাপন করা হয় তাই হলো সংস্কৃতি। অর্থাৎ আমরা যা করছি, যা বলছি, যেভাবে চুল কাটছি, যেভাবে খাচ্ছি, সব কিছুই আমাদের সংস্কৃতির অংশ। আর ধর্ম হচ্ছে একটা বিশ্বাস। যদি কার্ল মার্ক্সের ভাষায় বলি, রিলিজিয়ন ইজ নাথিং বাট ইট ইজ এ কমন ফেথ। এই ধর্মকে সমন্বয় করা, ধর্মকে সবার মাঝে বিলিয়ে দেওয়া, এটাও কিন্তু আমাদের বাংলাদেশেরই একটা বৈশিষ্ট্য। আমরা এই নীতিতেই বরাবরই বিশ্বাস করে আসছিলাম, ধর্ম যার যার, উৎসব সবার। এর বহিঃপ্রকাশটাও হলো কিন্তু একটা সংস্কৃতি। এবং এই সংস্কৃতির সমন্বয়বাদিতা এবং ধর্মীয় যে সহনশীলতা, এটা বাংলার চিরায়ত একটা ঐতিহ্য। যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করবে বা করতে দেয়াকেই বলা হয় ধর্মীয় সহনশীলতা। প্রাচীন যুগে আমাদের ধর্মীয় সহনশীলতা ছিল,
মধ্যযুগে আমাদের ধর্মীয় সহনশীলতা ছিল এবং ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলেও ছিল, পাকিস্তান শাসন আমলে ছিল। এই সব সময়েই আমরা এই ধর্মীয় সহনশীলতাটা দেখতে পাই। প্রাচীনকাল থেকে আর্য, অনার্য, বৌদ্ধ, জৈন, ব্রাহ্মণ, বৈষ্ণব প্রভৃতি ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ ঘটে এবং পারস্পরিক সমঝোত ও সহ অবস্থানের মধ্য দিয়েই আমাদের এই বসবাসটা ছিল। এখনও পর্যন্ত কিন্তু আমরা হিন্দুদের পূজা পার্বণে ওইখানে আমরা যাই, মুসলমানরা যাই। আমাদের ঈদ উৎসবে হিন্দুরা আমাদের বাড়িতে আসে না তা কিন্তু না। এই যে ধর্মীয় সমন্বয়, এই ধর্মীয় সমন্বয় সহনশীলতা আমাদের প্রাচীন বাংলা, মধ্যযুগের বাংলা এবং আধুনিক বাংলায় ছিল, আছে এবং আমরা থাকবে, এটাই আশা করি এই কারণে যে একেবারে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে না তা কিন্তু না। সংখ্যা লঘিষ্ঠ যারা সংখ্যায় কম, হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের লোক, তাদের উপর আক্রমণের ঘটনা বাংলাদেশে যে একেবারে ঘটে নাই তা কিন্তু না। কিন্তু এটা আমাদের ঐতিহ্য না। তাদেরকে আক্রমণ করা, তাদের ধন সম্পদ কেড়ে নেওয়া, এগুলো কিন্তু আমাদের ইতিহাসের ঐতিহ্যের সাথে যায় না। তো এই যে ব্যাপারগুলো, এই ধর্মীয় সহনশীলতা, সংস্কৃতির সমন্বয়বাদিতা, এই বিষয়গুলো ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এগুলোর মধ্য দিয়েই অভিন্ন বাংলার পরিপ্রেক্ষিতে তৎকালীন পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশের স্বকীয় সত্তা গড়ে উঠেছে। এবং এই স্বকীয় সত্তা যে গড়ে উঠেছে, এটার পিছনেও ছিল নানান রকম কারণ, রাজনৈতিক কারণ, ভৌগোলিক কারণ, সামাজিক ও সাংস্কৃতিক কারণ, অর্থনৈতিক কারণ। এই কারণগুলোর সম্মিলনের মাধ্যমে আমরা এই আধুনিক বাংলাদেশের যে রূপ, এটা আমরা দেখতে পাই। তো আজকে আমরা এই যে প্রথম অধ্যায়ের যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা কিন্তু একটা অনেক বড় ক্লাস। আমরা যদি ক্লাসরুমে যে ক্লাসটা করতে পারতাম তাহলে হয়তো 3-4 দিনের ক্লাস ছিল। সেই ক্লাসটাকে আমরা একদিনে নিয়ে আসায় তোমাদের একটু কষ্ট হয়তো হবে, কিন্তু স্লাইডে যে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, এগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে তোমাদের টোটাল ব্যাপারগুলো বুঝতে এবং পরীক্ষায় আনসার করতে সহজ হবে। কারণ তোমরা জানো যে আমাদের 3 রকম প্রশ্ন হবে: ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার নাম্বার হচ্ছে 10, এক কথায় উত্তর। আর সংক্ষিপ্ত প্রশ্ন 5টার উত্তর করতে হবে, যার নাম্বার হচ্ছে 20। এবং 5টা প্রশ্ন হচ্ছে রচনামূলক প্রশ্ন, এর নাম্বার হচ্ছে 50। এখন 50 নাম্বারের জন্য নিঃসন্দেহে তোমাদেরকে 3-4টা পৃষ্ঠা লিখতে হবে। 5 নাম্বারের জন্য তোমাদের 1-2 পৃষ্ঠা লিখতে হবে। 1-2 পৃষ্ঠা যা তা লিখলে তো হবে না, টু দ্য পয়েন্টস অ্যান্সার করতে হবে। যদি প্রশ্ন করা হয় বাংলার নামকরণ কিভাবে হয়েছিল, তাহলে 5 নাম্বারের প্রশ্ন যদি থাকে তাহলে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, 3-4 জন লেখকের উদ্ধৃতি দিয়ে বাংলা কিভাবে এসেছে সেই বিষয়টা তোমাদের কথা বলতে হবে। এক কথায় উত্তরগুলো তোমরা বইয়ে ডিটেলস পড়লে পাবে। পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব পরের অধ্যায়ের বিষয়গুলো আলোচনা করতে। আর অনলাইনের ক্লাস এর চেয়ে বেশি আমরা করা সম্ভব হয় না নানান কারণে। আজকে এ পর্যন্তই থাকুক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। সামনে ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা যাতে কোনো অবস্থাতে বাইরে যেয়ে পরিবেশ নষ্ট না করি এবং অতি অবশ্যই হাত মুখ সাবান দিয়ে ভালো করে ধুয়ে ঘরে প্রবেশ করি এবং ঈদ উদযাপনটা ঘরেই সীমাবদ্ধ রাখি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।